সো আমরা সিএফএ লেভেল 2 ইকোনমিক্স পড়ছি, যেখানে গতকালকে আমরা কারেন্সি এক্সচেঞ্জ রেট চ্যাপ্টারে পারচেজিং পাওয়ার প্যারিটি পড়ছিলাম, এবং পারচেজিং পাওয়ার প্যারিটিতে আমরা যে বিষয়টা দেখেছি, ফার্স্ট যেটা দেখেছি সেটা হচ্ছে অ্যাবসলিউট ভার্সন অফ পিপিপি। এবং অ্যাবসলিউট ভার্সন অফ পিপিপি আমাদেরকে বলছে যে এটা ল অফ ওয়ান প্রাইস যে কনসেপ্টটা, সেটাকে ব্রড রেঞ্জ অফ গুডস এন্ড সার্ভিসেস এর ক্ষেত্রে এক্সপ্যান্ড করছে, এবং সেই অনুযায়ী আমরা বলছি যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট বিটুইন দি between two countries is determined entirely by the ratio of the national price level. সো যার প্রাইস লেভেল হাই তার কারেন্সি ডিপ্রিশিয়েট করবে, যার প্রাইস লেভেল লো তার কারেন্সি অ্যাপ্রিশিয়েট করবে। এটারই একটা এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে, বা দি আদার ভার্সন হচ্ছে রিলেটিভ ভার্সন অফ পিপিপি। ওয়ান ইজ দ্য অ্যাবসলিউট ভার্সন অফ পিপিপি and the other one is the relative version of PPP. এবং রিলেটিভ ভার্সন অফ পিপিপি বলছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পট এক্সচেঞ্জ রেট, আমার স্পট এক্সচেঞ্জ রেটের যে পার্সেন্টেজ চেঞ্জটা হবে, দ্যাট উইল বি কমপ্লিটলি ডিটারমিন বাই that will be completely determined by differences between foreign and domestic inflation rates. ফরেন এবং ডোমেস্টিক ইনফ্লেশন রেটের মধ্যে যে ডিফারেন্সটা, সেটার দ্বারা এক্সপ্লেইন হবে। তার মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন spot exchange rate will be equal to differences between two countries' inflation rates. So this relative version implies that the expected exchange rate changes, এটা offset হবে due to the changes in the competitiveness arising from inflation differential. যেই কান্ট্রির ইনফ্লেশন বেশি হলো তার তো কম্পিটিটিভনেস হারিয়ে ফেললো সেই কোম্পানি, বিকজ তার প্রোডাক্ট দাম বেড়ে গেছে কম্পেয়ার টু আদার কান্ট্রি। সো কম্পিটিটিভনেস হারার কারণে তার কারেন্সি ডিপ্রিশিয়েট করবে টু কম্পেনসেট ফর দ্যাট। ফর এক্সাম্পল, যদি একটা ফরেন কান্ট্রিতে ইনফ্লেশন হয় 9%, আর যদি ডোমেস্টিক কান্ট্রিতে ইনফ্লেশন হয় 5%, তাহলে ফরেন কান্ট্রিতে যেহেতু প্রাইস লেভেল 9% বেশি বেড়েছে, কম্পেয়ার 9% বেড়েছে, অ্যান্ড ডোমেস্টিক কান্ট্রিতে 5% বেড়েছে, এর মানে বলতে পারি ফরেন কান্ট্রিতে 4% বেশি বেড়েছে। দ্যাট 4% রেটে তার কারেন্সি ডিপ্রিশিয়েট করবে, যার ইনফ্লেশন রেটটা হাই। সো ইন অর্ডার টু মেইনটেইন দ্য রিলেটিভ কম্পিটিটিভনেস অফ দ্য টু রিজিয়নস, দুইটা কান্ট্রির মধ্যে যে রিলেটিভ কম্পিটিটিভনেসটা আছে সেটাকে বজায় রাখার জন্য দ্য কারেন্সি অফ দি হাই ইনফ্লেশন কান্ট্রি শুড ডিপ্রিশিয়েট। দ্য কারেন্সি of the high inflation country should depreciate relative to currency of the low inflation country. So the currency of the high inflation country should depreciate compared to currency of the against currency of the low inflation country. So if the spot exchange rate remain unchanged, তাহলে higher inflation rate would erode competitiveness, তার competitiveness-টাকে erode করবে compared to the foreign companies. তার কোম্পানিগুলো কম্পিটিটিভ ইরোড করবে, এবং তার কোম্পানিগুলোর এক্সপোর্ট এফেক্টেড হবে। সো এখানে the conversion from absolute levels to a rate of change যদি আমরা দেখি, তাহলে we will occasionally need to convert from a relationship expressed in levels of the relevant variables to a relationship among rates of changes. So আমরা যদি এখানে দেখি যে if x equals to y into z, then 1 plus percentage change in x should be equal to 1 plus percentage change in y and 1 plus percentage change in z. এটা অ্যাবসলিউটে ছিল, আর রিলেটিভেশন রাদার দ্যান প্রাইস লেভেল আমরা পার্সেন্টেজ চেঞ্জটাকে বলছি। সো এটা হচ্ছে রিলেটিভ ভার্সন। রিলেটিভ ভার্সন বলতে চেঞ্জেস ইন ইনফ্লেশন রেট, বাট দ্যাট চেঞ্জেস ইন ইনফ্লেশন রেট যেটা অলরেডি হয়ে গিয়েছে, এই রিলেটিভ ভার্সনের, সো রিলেটিভ ভার্সন ইজ কাইন্ড অফ অ্যান এক্সপোজড. So relative version PPP focuses on actual changes in exchange rates driven by actual differences in national inflation rate. On the other hand, the ex ante version of the PPP, the ex ante version of the PPP বলছে actual changes in inflation rate না, rather expected changes in spot exchange rate will be entirely driven by expected change in inflation. So countries that are expected to run persistent high inflation rate, যেই কান্ট্রিতে
হাই ইনফ্লেশন রেট এক্সপেক্ট করা হচ্ছে, সেই কান্ট্রির ইন কারেন্সি শুড expect to see their currencies depreciate over time. So the countries ex ante PPP তাহলে আমাকে বলছে countries that are expected to run persistently high inflation rate should expect to see their currencies depreciate over time. So the idea of ex ante version PPP টা হচ্ছে percentage change in spot exchange rate is equal to expected change in inflation rate, the difference, the expected inflation differential between the two country আমরা বলতে পারি, কারণ দুইটাই expected inflation rate, তো তাদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা expected inflation differential, সেটার দ্বারা আহ, এটা এক্সপ্লেইন হবে। সো তার মানে হচ্ছে we have found that studies have found that while over short horizons nominal exchange rate movements may appear random, nominal exchange rates may appear random over long time horizons, and nominal exchange rates tend to gravitate toward long run PPP equilibrium values. আবার বলছি, সো স্টাডিতে আমরা দেখেছি ওভার শর্ট হরাইজন নমিনাল এক্সচেঞ্জ রেট মুভমেন্ট মে অ্যাপিয়ার র্যান্ডম, সো এক্সপেক্টেড চেঞ্জেস ইনফ্লেশন দ্বারা ঠিক এক্স্যাক্টলি যেভাবে আমাদের থিওরিতে বলছে ওভাবে ইম্প্যাক্টেড হয় না, বাট ওভার দ্য লং টাইম হরাইজনস nominal exchange rates tend to gravitate toward their long run PPP equilibrium value. লং রান টু ইকুইলিব্রিয়াম ভ্যালুর দিকে এটা যেতে থাকে অ্যাজ টাইম শর্ট পিরিয়ড থেকে লং পিরিয়ডে চলে যায়। সো তাহলে আমরা ইন্টারন্যাশনাল প্যারিটি সোফার, প্রথমে আমরা তো আগেই ফরওয়ার্ড ইন্টারেস্ট রেট, ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনের জন্য আমরা কাভার্ড ইন্টারেস্ট রেট প্যারিটি জেনেছি, তারপর আমরা গতকালকে আনকাভার্ড ইন্টারেস্ট রেট প্যারিটি পড়লাম এবং ফরওয়ার্ড রেট প্যারিটিটা পড়লাম। আমরা পারচেজিং পাওয়ার প্যারিটি শুরু করেছিলাম, আজকে পারচেজিং পাওয়ার প্যারিটি শেষ করলাম। এরপরে দ্য ফিশার ইফেক্ট, রিয়েল ইন্টারেস্ট রেট প্যারিটি এন্ড ইন্টারন্যাশনাল প্যারিটি কনসিডারেশন, এটা আমরা পড়বো। সো মেইনলি আমরা পড়বো ইন্টারন্যাশনাল ফিশার ইকুয়েশন বা ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট আমরা পড়বো। সো দ্য টপিকটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। তো অ্যাজ ইউ নো যে আমরা ফিশার ইফেক্ট যেটা জানি, ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট পড়বো, কিন্তু তার আগে আমরা ফিশার ইফেক্ট যেটা আমরা অলরেডি জানি লেভেল ওয়ানে আমরা পড়েছি, ফাইন্যান্সে একদম বেসিক লেভেলে যে জিনিসটা আমরা প্রথম জানতে হয় সেটা হচ্ছে একটা কান্ট্রির নমিনাল ইন্টারেস্ট রেটে দুইটা পার্ট আছে অ্যাজ ইউ নো, একটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট এন্ড দি সেকেন্ড ওয়ান হচ্ছে এক্সপেক্টেড ইনফ্লেশন রেট। সো দিস ইজ সামথিং ফিশার বলেছে যে নমিনাল ইন্টারেস্ট রেট ইজ এ ফাংশন অফ টু থিংস, একটা হচ্ছে রিয়েল interest rate and হচ্ছে expected inflation rate. So that is something we already know. I equals to roughly real rate plus expected inflation. তো এটাকে যদি আমি ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল কান্ট্রির ক্ষেত্রে দেখি, তাহলে ডোমেস্টিক কান্ট্রির ইন্টারেস্ট রেট আইডি সমান ডোমেস্টিক রিয়েল ইন্টারেস্ট রেট, domestic real interest rate plus domestic expected inflation, and this is same true for foreign country interest rate is equivalent to foreign real interest rate plus foreign expected inflation. সো তাহলে আমরা এখন যদি এই দুইটা কান্ট্রির ইন্টারেস্ট রেট ডিফারেন্সিয়ালটা দেখি, যেটা গতকালকে আমরা আলোচনা করছিলাম লাস্টে, সেটা হচ্ছে দুইটা কান্ট্রির ইনফ্লেশন ডিফারেন্সিয়াল শুড বি আ ফাংশন অফ দুইটা কান্ট্রির রিয়েল ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়াল প্লাস দুইটা কান্ট্রির এক্সপেক্টেড ইনফ্লেশন ডিফারেন্সিয়াল।
সো আমরা এভাবে বলতে পারি যে তাহলে দুইটা কান্ট্রির রিয়েল রেটের যে ডিফারেন্স সেটা দুইটা কান্ট্রির নমিনাল রেটের ডিফারেন্স মাইনাস দুইটা কান্ট্রির এক্সপেক্টেড ইনফ্লেশনের ডিফারেন্স। এখন ফিশার বলছে যে আহ, এই যে রিয়েল রেটের যে ডিফারেন্স, সো ফিশারের কথাটা হচ্ছে যে এই রিয়েল রেটের যে ডিফারেন্স দ্যাট শুড বি জিরো। এই রিয়েল রেটের যে ডিফারেন্স দ্যাট শুড বি জিরো। অল্টারনেটিভলি স্পিকিং, সকল কান্ট্রিতে রিয়েল ইন্টারেস্ট রেট উইল বি সেম। সো হি সেজ real yield spread between domestic and foreign countries will be zero, and the level of interest rate in the domestic country will be identical to the level of real interest rate in the foreign country. So foreign country and domestic country তে real interest rate টা সেম থাকবে। সো এই যে প্রপোজিশনটা ফিশার দিয়েছে, যে the proposition that Fisher gave, যে real interest rate will converge to the same level across different market, হয়তো কম বেশি থাকতে পারে, but over time it will converge to the same level across different market। এইটার এই প্রপোজিশনটার নামটাই হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট প্যারিটি। এই প্রপোজিশনটার নামটা হচ্ছে রিয়েল ইন্টারেস্ট রেট প্যারিটি। সো দ্য প্রপোজিশন দ্যাট রিয়েল ইন্টারেস্ট রেটস উইল কনভার্জ টু দ্য সেম লেভেল, real interest rates will converge to the same level across different markets is known as real interest rate parity। তাই যদি হয়, রিয়েল ইন্টারেস্ট রেট যদি সকল কান্ট্রিতে সমান হয়, তাহলে দুইটা দেশের নমিনাল ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্স আর তাদের এক্সপেক্টেড ইনফ্লেশনের যে ডিফারেন্স সেটা সমান হবে। সো ইফ রিয়েল ইন্টারেস্ট রেটস আর ইকুয়াল অ্যাক্রস মার্কেটস, then it also follows that foreign and domestic inflation differential, nominal yield spread, that is solely determined by foreign and domestic expected inflation differential। এই থিওরিটার নামই হচ্ছে ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট। সো ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট বলছে দুইটা কান্ট্রির নমিনাল ইল্ডের মধ্যে যে ডিফারেন্স, দ্যাট উইল বি কমপ্লিটলি ডেস্ট্রয়েড বাই দুইটা কান্ট্রির এক্সপেক্টেড ইনফ্লেশন ডিফারেন্সিয়াল। স্যার, আসসালামু আলাইকুম। ভলিউম শোনা যাচ্ছে না। তাহলে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট, দ্য রিয়েল ইন্টারেস্ট প্যারিটি অ্যাসিউম করছে কারেন্সি রিস্ক ইজ দ্য সেম থ্রু আউট দি ওয়ার্ল্ড। নট অল কারেন্সিস ক্যারি দ্য সেম রিস্ক। সো প্রত্যেকটা কারেন্সি সেম রিস্ক ক্যারি করছে না। সো ইমার্জিং কান্ট্রি মাইট হ্যাভ হাই ইনফ্লেশন, হাই ইনডেটনেস থাকতে পারে, সো তার কারেন্সি রিস্কটা মাইট বি বেশি। আর ডেভেলপড কান্ট্রিতে এটা কম, সো তার কারেন্সি রিস্কটা কম। সো সিন্স এমার্জিং মার্কেট হ্যাজ হায়ার কারেন্সি রিস্ক, so subtracting the expected inflation rate from nominal interest rate will result in calculated real interest rate that is higher than in other countries. Normally emerging countries real interest rate high থাকে, but it over time will converge. So economists typically separate nominal interest rate into real interest rate and inflation premium and risk premium. So emerging countries investors হয়তো রিয়েল ইন্টারেস্ট রেট হাই দেখাচ্ছে, সেটা আরেকটা কারণ হতে পারে বিকজ investors in emerging countries they might require
a risk premium for holding the currency. এই কারেন্সি হোল্ড করার জন্য একটা রিস্ক প্রিমিয়াম দরকার, which will be reflected in the nominal and real interest rate that are higher than would be expected under international Fisher effect and real interest parity conditions. So আমরা একটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পল 5 এ বলা হচ্ছে যে PPP and the international Fisher effect. So an Australia-based fixed income investment manager is deciding how to allocate her portfolio between Australia and Japan. So as before, AUD is domestic country currency. Australia's 1-year deposit rate is 3%. আর জাপানের ডোমেস্টিক ইন্টারেস্ট রেট হচ্ছে 1%. But the Australian dollar is estimated to be roughly 10% overvalued relative to Japanese yen based on purchasing power parity অনুযায়ী মনে করছি Australian dollar 10% overvalued. So before making her asset allocation, the investment manager considers the implications of interest rate differentials and PPP imbalances. So number one, all else equal, which of the following events would restore the Australian dollar to its PPP value? Australian dollar তার PPP ভ্যালুতে রিস্টোর হবে। এটা PPP হচ্ছে 10% ওভার ভ্যালুড আছে, তাহলে 10% যদি এটা কমে যায়, সো 10% যদি ডিক্লাইন করে, সো দ্য জাপানিজ ইয়েন অ্যান্ড অস্ট্রেলিয়ান ডলার, এটা অস্ট্রেলিয়ান ডলার রেট, যদি বেস কারেন্সি অস্ট্রেলিয়ান ডলার, এটা যদি 10% ডিক্লাইন করে তাহলে এটা ব্যালেন্সটা রিস্টোর হবে। সেকেন্ড কোয়েশ্চেন করছি, ইফ দ্য রিয়েল ইন্টারেস্ট ইন জাপান এন্ড অস্ট্রেলিয়া আর ইকুয়াল under international fisher effect, the inflation differential between Japan and Australia would be 2% হবে, কারণ হচ্ছে দুইটা দেশের নমিনাল ইল্ডের মধ্যে ডিফারেন্স 2%। সো রিয়েল ইল্ড যদি সেম হয় তাহলে ডিফারেন্সটা বিকজ অফ নমিনাল ইনফ্লেশনের কারণে 2%। Number 3, according to the theory and empirical evidence of purchasing power parity, which of the following would not be true if PPP holds in the long run? PPP যদি লং রানে হোল্ড করে তাহলে হাই ইনফ্লেশন কান্ট্রি should tend to see their currencies depreciate over time. এটাই পিপিপির মেইন কথা। এটা শর্ট টার্মে মে নট ওয়ার্ক, বাট লং টার্মে এটা হবে। Number 4, which of the following would be best explain the failure of absolute version of PPP hold? Absolute version of PPP assume করে নেয় যে গুডস এন্ড সার্ভিসেস ইন ডিফারেন্ট কান্ট্রি সেম, তাদের মধ্যে কোনো ট্রান্সপোর্টেশন ব্যারিয়ার নাই, কোনো ট্যাক্সেস নাই, সো এইগুলো, সো এটা হোল্ড করেন। এটা লিমিটেশনটাই হচ্ছে যে এটা অ্যাসিউম করে নিচ্ছে যে সকল গুডস ট্রেডেবল এবং এটা সকল কান্ট্রিতে প্রাইসের সেম, কোনো ডিউটি নাই, ট্যারিফ নাই, কিছু নাই, সেগুলো আর কি। এখন আমরা এই তিনটা এই এই প্যারিটি গুলোকে ইফ উই টাই আপ টুগেদার, তাহলে খেয়াল করে দেখেন কাভার্ড ইন্টারেস্ট প্যারিটি বলছে যে ফরওয়ার্ড রেটটা কার বেশি হবে কার কম হবে সেটা নির্ভর করবে তাদের দুইটা কান্ট্রির নমিনাল ইন্টারেস্ট রেটের উপরে। যার নমিনাল ইন্টারেস্ট রেটটা বেশি তারটা ফরওয়ার্ডে ডিসকাউন্টে ট্রেড হবে, যার ইন্টারেস্ট রেট কম তারটা ফরওয়ার্ডে প্রিমিয়ামে ট্রেড হবে। কতটুকু প্রিমিয়াম বা ডিসকাউন্ট সেটা হচ্ছে দুইটা কান্ট্রির ইন্টারেস্ট ডিফারেন্সিয়ালের সমান। And covered interest parity will always hold because there is an arbitrage mechanism যেটা ফোর্স করছে covered interest parity-টাকে, covered interest parity অনুযায়ী তার ট্রু ভ্যালুটাকে কারেন্সিতে যেন ফরওয়ার্ড প্রাইসটা থাকে। আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি বলছে যে কাভার্ড ইন্টারেস্ট প্যারিটির মতো আমরা ফরওয়ার্ড কন্ট্রোল করে পজিশনটা হেজ করবো না, আমরা আনহেজ রাখবো এবং আমাদের আনহেজড পজিশনের এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে আমার নমিনাল ইন্টারেস্টে ঠিক যে পরিমাণ চেঞ্জ হবে আমার কারেন্সিও ঠিক সেই পরিমাণ চেঞ্জ হবে। সো যার নমিনাল ইন্টারেস্ট বেশি তার কারেন্সি উইল ডিপ্রিশিয়েট ওভার টাইম, যার নমিনাল ইন্টারেস্ট কম তারটা উইল অ্যাপ্রিশিয়েট ওভার টাইম, বাট দেয়ার ইজ নো আরবিট্রেজ মেকানিজম যেটা মার্কেটকে ফোর্স করছে। এবং ইন রিয়ালিটিতে দেখা গিয়েছে যে এটা অনেক সময় কাজ করে না, তো সেক্ষেত্রে ক্যারি ট্রেড করে মানুষ পজিটিভ এক্সেস রিটার্ন করতে পারে। এখন এই বোথ কাভার্ড এন্ড নন আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি এটা দুইটাই যদি হোল্ড করে, দুইটাই হোল্ড করলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে ফরওয়ার্ড এক্সচেঞ্জ রেট forward rate will be an unbiased predictor of future spot exchange rate, and if that happens তখন এটাকে আমরা বলবো forward parity. So according to forward parity, if both covered and uncovered interest parity hold, the nominal yield spread equals the both forward premium or discount and the expected percentage change in spot exchange rate. So forward rate will be an unbiased predictor of future spot exchange rate.
নাম্বার 4-এ আমরা এসে এক্স অ্যান্টি ভার্সন পিপিপি দেখছি, যে কার ইন্টারেস্ট, কার কারেন্সি ডিপ্রিশিয়েট করবে সেটা নির্ভর করবে কার এক্সপেক্টেড ইনফ্লেশন বেশি। যার এক্সপেক্টেড ইনফ্লেশন বেশি তার কারেন্সি উইল ডিপ্রিশিয়েট ওভার টাইম, এবং যার এক্সপেক্টেড ইনফ্লেশন রেটটা কম তারটা উইল অ্যাপ্রিশিয়েট ওভার টাইম। নাম্বার 5, আমরা ফিশার ইফেক্ট এসে দেখলাম যে দুইটা কান্ট্রির নমিনাল ইন্টারেস্টের যে ডিফারেন্স সেটা ড্রিভেন বাই দুইটা কান্ট্রির এক্সপেক্টেড ইনফ্লেশন, কারণ রিয়েল ইন্টারেস্ট টেন্ড টু বি সেম অ্যাক্রস দি ওয়ার্ল্ড। আর এক্স অ্যান্টি পিপিপি অ্যান্ড ইন্টারন্যাশনাল ফিশার ইফেক্ট যদি দুইটাই হোল্ড করে তাহলে এক্সপেক্টেড ইনফ্লেশন ডিফারেন্সিয়ালটাই আমার এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করবে। সো সামারাইজ করে লাস্টে যদি তিনটা পয়েন্ট আসছে সেটা হচ্ছে ফরওয়ার্ড প্রিমিয়াম ডিসকাউন্ট। আমার বলছে যে ইফ অল কি ইন্টারন্যাশনাল কি প্যারিটি সবগুলো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে ফরওয়ার্ড প্রিমিয়াম ডিসকাউন্ট এক্সপেক্টেড ইন পার্সেন্টেজ টার্ম, nominal yield spread, and differences between expected national inflation rates, এই সবগুলো সমান হবে। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল 6-এ বলা হচ্ছে দ্য রিলেশনশিপ অ্যামং দি ইন্টারন্যাশনাল প্যারিটি কন্ডিশনস which of the following is a no arbitrage condition? covered interest parity, no arbitrage condition, বাকিগুলোতে এমন কোনো arbitrage condition নাই যে এটা ফোর্স করে prices to remain that level, যেটা covered interest parity বলছে। for Forward rates are unbiased predictor of future spot rates if two parity conditions hold. একটা হচ্ছে covered interest parity আর uncovered interest parity। covered and uncovered interest parity এই দুইটা হোল্ড করলেই ফরওয়ার্ড প্যারিটিটা হোল্ড করে। Number 3, the international fishery effect requires all but which of the following? ex ante absolute real interest parity তো অবশ্যই রিকোয়ার করে, and also ex ante ভার্সনটা করে কিন্তু অ্যাবসলিউট পিভিপিটা করে না। Number 4, the forward premium or discount is determined by nominal interest rate differentials because of Fisher effect, cover interest rate parity, real interest rate parity. It will be cover interest rate parity. If all of the key international parity conditions held all the times, then the expected percentage change in spot exchange rates would equal the expected which of the following: the real yield spread, the nominal yield spread, the expected inflation spread. So if all international parity holds at all times, then the expected percentage change in spot exchange rate would equal nominal yield spread, expected inflation spread, real spread. So the real yield spread would equal 0. So regardless of the expected change in spot exchange rate, so এটা হবে না, নমিনালটা হবে, এক্সপেক্টেড ইনফ্লেশনটা হবে। যেহেতু প্রশ্নটা হচ্ছে অল এক্সেপ্ট কোনটা, তাহলে রিয়েল ইল্ড স্প্রেড এর তাই হবে আনসার। নেক্সট আমরা যে কনসেপ্টটা পড়বো সেটার নাম হচ্ছে ক্যারি ট্রেড। সো ফার্স্ট আমরা দেখবো ক্যারি ট্রেড। ক্যারি ট্রেডের ডেফিনিশনটা কি সেটা আমাদের বুঝতে হবে। ক্যারি ট্রেড বা ক্যারি ট্রেডের যে কনসেপ্টটা সেটা কোথা থেকে আসছে দেখেন। আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি কি বলছে? আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি বলছে যে স্পট এক্সচেঞ্জ রেটের যে চেঞ্জটা হবে, এক্সপেক্টেড পার্সেন্টেজ চেঞ্জ ইন স্পট এক্সচেঞ্জ রেট will equal the inflation differential between the two countries. যার ইন্টারেস্ট রেট হাই তার কারেন্সি উইল ডিপ্রিশিয়েট, and যার ইন্টারেস্ট রেট লো তার কারেন্সি উইল অ্যাপ্রিশিয়েট। ইন রিয়ালিটিতে বিভিন্ন স্টাডিতে দেখা গেল যে এক্সচেঞ্জ রেট মুভমেন্টটা আনকাভার্ড ইন্টারেস্ট প্যারিটি ঠিক যেভাবে বলছে ওইভাবে রিফ্লেক্ট করে না। সো দেখা গেছে যে হাই কারেন্সিজ
did not depreciate by the amount it should, and low yield currencies did not appreciate by the amount it should. So historically দেখা গেছে যে high yield currencies depreciate less than as explained by uncovered interest parity. In many cases, it appreciated, and that gives rise to the opportunity for investors to take a short position in low yield currency and take a long position in high yield currency. So if you take a short position in low yield currency and high yield position in long yield currency, তো শর্ট পজিশনে আপনি লো ইল্ড কারেন্সি মানে হচ্ছে লো ইন্টারেস্ট ওই মানকে বড় করে কনভার্ট করে আপনি হাই ইন্টারেস্টে ইনভেস্ট করলেন, এন্ড ডিফারেন্সটা আপনার প্রফিট হবে অ্যাজ লং অ্যাজ ফরেন কারেন্সি ডিড নট ডিপ্রিশিয়েট অ্যাজ এক্সপ্লেইন বাই দ্য আনকভার্ড ইন্টারেস্ট প্যারিটি। তো এটা হিস্টোরিক্যালি দেখা গিয়েছে এবং অনেকে এই ধরনের ক্যারি ট্রেড গুলো করেছে, করে অনেক প্রফিট করেছে। বাট ওভার টাইম when carry trade over time যখন আনকভার্ড ইন্টারেস্ট প্যারিটি হোল্ডস যেটা হওয়া উচিত সেটার কাছাকাছি, তখন দেখা গেল যে যারা অলরেডি শর্ট পজিশন নিয়েছে লো কারেন্সিতে, সো ওইটা দেখা যাচ্ছে যে ইনভেস্ট করেছে হায়ার ইল্ড কারেন্সিতে। তো দেখা গেল হায়ার ইল্ড কারেন্সিতে ইনভেস্ট করে যে এক্সট্রা রিটার্নটা পেলাম তার মোর দেন দ্যাট অফসেট হয়ে গেল এক্সচেঞ্জ রেট ডিপ্রিসিয়েশনে। সো সেইটা হতে পারে। সো দ্যাট রিস্ক ইজ লো in case of if you keep it in dollar. So ultimately FX carry trade করে অনেকে প্রফিট করছে এবং শর্ট রানে প্রফিটেবল হচ্ছে, বাট ইন দ্য লং রান দে মাইট সি যে মেনি ডেজ এর প্রফিটটা ক্যান বি ওয়াইপড আউট বিকজ থিংস রিভার্স। সো দ্য ক্যারি ট্রেডের তাহলে ডেফিনিশন যদি আমরা দেখি, ইট ইজ টেকিং শর্ট পজিশন ইন লো ইল্ড কারেন্সি অ্যান্ড লং পজিশন ইন হাই ইল্ড কারেন্সি, সেটাকে আমরা ক্যারি ট্রেড বলবো। সো আইডিয়াটা হবে এরকম যে আপনি লো ইল্ড কারেন্সিতে বড় করবেন, বড় করে ইউ উইল কনভার্ট, দেন হাই ইল্ড কারেন্সিতে ইনভেস্ট করবেন। So আমরা একটু এক্সাম্পল দেখি carry trade strategies. A currency fund manager is considering allocating a portion of her FX portfolio to carry trade strategies. The fund's investment committee asks manager a number of questions about why he has chosen to become involved in FX carry trade and how she will manage the risk of potentially large downside moves associated with underlying carry trades. Which of the following would be best approach, best reproaches আমি বলবো, best responses আমরা বলবো to the investment committee's the question. So তার যে কোয়েশ্চেন হলো তার বেস্ট রেসপন্সটা কি হতে পারে। So carry trade is profitable when covered interest parity doesn't hold uncovered international. Carry trade এর সাথে যেটা সম্ভব সেটা uncovered interest parity. Uncovered interest parity hold করলে carry trade will not be profitable. Uncovered interest parity hold না করলে carry trade strategies will be profitable. 2 number question. Over time, the return distribution of the fund's FX carry trade is most likely to resemble normal distribution with fat tails. Normal এটা হবে না, ডিস্ট্রিবিউশনটাই হবে ফ্যাট টেইল এবং লস হওয়ার অনেক সম্ভাবনা থাকবে, এটা লেফট টেইলে হবে। সো ডিস্ট্রিবিউশন উইথ ফ্যাট টেইলস অ্যান্ড নেগেটিভ স্কিউ হবে বিকজ হচ্ছে দেয়ার উইল বি মেনি দেয়ার উইল বি লেস ফ্রিকুয়েন্ট ঘটনা যে হাই কারেন্সিস অনেক কমে গিয়েছে, বাট যখন এটা কমে যাবে তখন এটা খুব রেয়ার কেস হবে এবং ইয়োর ক্যারি ট্রেড স্ট্র্যাটেজিস উইল ইনকার আ সিগনিফিক্যান্ট লস। Number 3, the volatility of the fund's returns relative to its equity base is best explained by leverage, low deposit risk. Currency trade carry trade যেটা আপনি লো ইল্ডে বড় করে হাই ইল্ডে ইনভেস্ট করছেন, সো ইউ আর ইভেন্চুয়ালি টেকিং লেভারেজ এবং এটা আপনার এগেইনস্ট যখন মার্কেট মুভ করবে আপনার ম্যাসিভ লস হয়ে যেতে পারে। A Tokyo-based asset manager enters into a carry trade position based on borrowing yen
1.1% borrowing yen and then investing in 1 year Australian EMRR. So অস্ট্রেলিয়াতে সে যদি ইনভেস্ট করে তারপরে বলছে আফটার 1 year all in return to this trade measured by JPY terms কেমন হবে? তো কারেন্টলি একদম প্রথম থেকে করি। এখানে আমাদের যে রেটটা দেওয়া আছে সেটা হলো জাপানিজ ইয়েনের সাথে ইউএসডি রেটটা দেওয়া আছে, আর এখানে যে রেটটা দেওয়া আছে সেটা ইউএসডির সাথে এইউডি রেটটা দেওয়া আছে। কিন্তু আমি বড় করব জাপানিজ ইয়েনে আর ইনভেস্ট করব অস্ট্রেলিয়ানে। আমার লাগবে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার আর জাপানিজ ইয়েনের রেট, যেটা আমাকে দেয়া নাই। সেটার স্পটও লাগবে, সেটার আমার 1 বছর পরেরটাও লাগবে। সো আমার তাহলে এখানে ক্রস রেট লাগবে। তাহলে আমার 1 ইউএসডি সমান 105.40 জাপানিজ ইয়েন, আর 1 অস্ট্রেলিয়ান ডলার সমান 0.6810 ইউএসডি। সো 1 AUD সমান কত জাপানিজ ইয়েন হবে, এটা করার জন্য গুণ করতে হবে। গুণ করলে ইউএসডি কাটাকাটি যাবে। সো 1 AUD সমান কত জাপানিজ ইয়েন হবে, সেটা রেজাল্ট হবে 105.4 মাল্টিপ্লাইড বাই 0.681। যে রেজাল্টটা পেলাম সেটা 71.78। এইটা হচ্ছে কারেন্টলি স্পট রেট 1 AUD সমান কত জাপানিজ ইয়েন। তাহলে এটা 1 বছর পরেরটাও বের করতে হবে। 1 বছর পরেরটা হবে সেম ওয়েতে 104.6 মাল্টিপ্লাইড বাই 0.685, so 71.651। তাহলে এখন আমরা 1 AUD সমান পেলাম 71.78। আমরা 71.78 জাপানিজ ইয়েন নিয়ে শুরু করতে পারি, সেটাকে কনভার্ট করে 1 AUD তে রূপান্তর করতে পারি। 1 AUD 1 বছর শেষে 1.017 হবে, বিকজ 1.7% AUD রেট, এবং সেটাকে যখন আমি কনভার্ট করে জাপানে নিয়ে আসবো, সো তখন মাল্টিপ্লাই করবো 1 বছর পরের রেট দিয়ে 71.65 দ্বারা। রেজাল্টটা হবে 72.86, which is higher than 71.78 and by more than the interest rate যেটা আমরা পেলাম জাপানিজ ইয়েনে। সো তাহলে আমরা দেখলাম যে আমাদের যে 71.78 নিয়ে আমরা যে শুরু করেছিলাম, সো 78.78 জাপানিজ ইয়েন নিয়ে শুরু করে সেটাকে কনভার্ট করে আমি AUD তে রূপান্তর করলাম। AUD রূপান্তর করে বছর শেষে 1.017 এটা পেলাম। এই AUD-টাকে বছর শেষে আমি কনভার্ট করে নিয়ে আসলাম 71.65 রেটে, হুইচ ইজ হায়ার দ্যান 71.78 যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম। কতটুকু হায়ার? 1.0152, মানে 1.52% হায়ার। তার মানে এগেইনস্ট দিস 1.52% যে রিটার্ন, এটা কিন্তু গ্রস রিটার্ন। সো এই গ্রস রিটার্নটা হচ্ছে 1.52। হাউএভার আমার তো 0.1% রেট আমি বড় করেছি, 0.1% রেটে বড় করলে আমার নেট আসবে 1.42। সো অল ইন রিটার্ন টু দিস ডেট এটা 1.53 হবে রাফলি, বাট নেট অ্যামাউন্ট আমার যে কস্টটা বাদ দিতে হবে 0.1% রেটে বড় করেছি, সেটা বাদ দিলে আমার 1.42 হয়ে যাচ্ছে। Still it's a good amount. So you can also calculate the profit using the transactional approach. আমরা কত প্রফিট হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো এইটা হচ্ছে ইজ রিলেটেড টু ক্যারি ট্রেড স্ট্র্যাটেজিজ একটা অঙ্ক।